দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের আরেকটি বুক হলে। আমার নাম আয়ুষ্মান আর আপনারা দেখছেন আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। সো ওয়েলকাম ইউ অল টু মেগা বুক হল পার্ট 2 কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2020। আগের বুক হলে আপনারা যেরকম রেসপন্স দেখিয়েছেন আমি সত্যিই খুব আপ্লুত এবং আমারও আপনাদেরকে নিত্য নতুন বই দেখাতে পেরে খুবই ভালো লাগছে। এই বুক হলে আমি একই প্রসেসে একই উপায়ে বইগুলো দেখাবো, যেমনটা আগের বুক হলে দেখিয়েছিলাম। মানে কলকাতায় আন্তর্জাতিক বইমেলায় গিয়ে আমি যে বইগুলো সংগ্রহ করেছি, আহ বইমেলা চলাকালীন আমি অনলাইনে যে বইগুলো আনিয়েছি, এছাড়া আরো 2-3টে বই উপহার হিসেবে পেয়েছি, সেগুলো একে একে আপনাদের দেখাবো। তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে যে বইটা দেখাবো সেটা হচ্ছে লৌকিক জীবনের অলৌকিক আখ্যান। এটি লিখেছেন অঙ্গিরা দত্ত দণ্ডপাট এবং এটি বেরিয়েছে ওনারই প্রকাশনা সংস্থা চর্যা থেকে। এখানে আমি দুটো বুকমার্কও পেয়েছি। এর মুদ্রিত মূল্য হচ্ছে 370 টাকা এবং এর প্রচ্ছদ দেখেছেন তমজিৎ দেব। তমজিদের সঙ্গে আমার এই বইমেলায় দেখা হয়েছিল, খুব ভালো লেগেছে দেখা হয়ে। আহ, এখানে অঙ্গিরা খুব সুন্দর লিখে দিয়েছে, প্রিয় পাঠক আয়ুষ্মানকে শুভেচ্ছা, অঙ্গিরা দত্ত দণ্ডপাট। অঙ্গিরা দত্ত দণ্ডপাট আপনারা অনেকেই জানেন হয়তো, যে উনি ঐতিহাসিক লেখায় সিদ্ধহস্ত। উনি কিন্তু বেশ কিছু অলৌকিক গল্পও লিখেছেন। এই অলৌকিক গল্পগুলো নিয়েই এই সংকলন। দড়ির খেলা, বীর বাঁকুড়া, জোড়া কবর, আধার, জাহাজবাড়ি, গুহা, একা মাজার, প্রাচীন কৌটো। আহ গল্পগুলোর মধ্যে কিছুটা ইতিহাসও রয়েছে, আবার হরর এলিমেন্ট তো অবশ্যই রয়েছে, নামেই বোঝা যাচ্ছে সেটা। তো ইতিহাস আর অলৌকিক দুটো রস মিলে বেশ একটা ইন্টারেস্টিং প্রেক্ষাপট তৈরি হয় এসব গল্পের ক্ষেত্রে। এবং অঙ্গিরা সুলেখিকা, তার ভাষার ব্যবহারও খুবই পরিশীলিত, খুব সুন্দর ভাষা লেখনী। আমি খুবই আগ্রহী এই বইটি পড়ার জন্য। বইটি পড়ে আপনাদের নিশ্চয়ই জানাবো। এই বইটি আমার কাছে ভীষণ স্পেশাল। বইটির নাম জলপাই কাঠের এসরাজ। এটি একটি কবিতা সংকলন এবং মৃদুল দাশগুপ্ত, উনি খুবই বিখ্যাত একজন কবি, ওনার কবিতা সংকলন। কবিতা আমার খুবই কম পড়া আছে, এটা বলতে বা কনফেস করতে আমার কোনো দ্বিধা নেই। এবং এই একটা ব্যাপারে আমার মা, যার থেকে আমি বই পড়ার অভ্যেসটা পেয়েছি, তার সঙ্গে আমার কোনো মিল নেই, কারণ মা কিন্তু কবিতার বই পড়তেও খুব ভালোবাসতেন, প্রচুর কবিতার বই পড়তেন, বা দেশে যে পত্রিকায়, দেশ বা অন্যান্য পত্রিকায় যে কবিতাগুলো বেরোতো, মা সেগুলো সবচেয়ে আগে পড়তেন। কিন্তু আমি সামহাউ ওই আহ, ছোটদের কবিতা ছড়া সেগুলো পড়ার পর বড়দের কবিতা বলতে ওই জীবনানন্দ দাশের কিছু কবিতা পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু কবিতা পড়েছি, তার বাইরে বেশি পড়িনি। তাই এবার ঠিক করেই রেখেছিলাম যে আমার হরাইজনটাকে আমি একটু বাড়াবো। আমি যে যে জনরায় কমফর্টেবল তার বাইরে গিয়ে অন্যান্য জনরা পড়ারও চেষ্টা করব। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আহ কবি হওয়ার জন্য একটা স্পেশাল স্কিল দরকার, এবং কবিতা বোঝার জন্য বা কবিতা অনুধাবন করার জন্য একটা স্পেশাল স্কিল সেট দরকার। তো আমি দেখতে চেয়েছিলাম যে সেই স্কিল সেটটা আমার আছে কিনা, তাই একটা ছোট কবিতার বই দিয়ে শুরু করেছি। আহ, মনে হয় বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো, বয়স তো আর কম হলো না। এবং পড়ে কেমন লাগে, মানে আমার অনুভূতিটা কি, আপনাদের সঙ্গে শেয়ার করার কিন্তু আমার খুব ইচ্ছে রয়েছে। এটি প্রকাশক হচ্ছে পরম্পরা, এর প্রচ্ছদ কৃষ্ণেন্দু চাকির আঁকা। এটি প্রথম প্রকাশ পেয়েছিল 1980 সালে, একটা কবিতার বই। আশা করি আমার পড়ে ভালোই লাগবে। এরপর যে বইটি নিয়ে কথা বলবো সেটি রাজস্বী দাস ভৌমিকের লেখা গোয়েন্দা কানাইচরণ সিরিজের অবান্তর কথার ভিড়ে আছে, বৈভাষিক এটি প্রকাশ করেছে। এর মুদ্রিত মূল্য হচ্ছে 500 টাকা এবং এর প্রচ্ছদ এঁকেছেন পিনাকি দে। এটা যখন আমি কিনি তখন আমার মনটা একটু খারাপ লাগছিল। কারণটা হচ্ছে, আমি যতদূর জানি বা যতদূর আমি বুঝতে পারছি, এটাই আপাতত গোয়েন্দা কানাইচরণ সিরিজের শেষ উপন্যাস। যেটা শুরু হয়েছিল কলকাতা নুয়া থেকে, তারপর এটি বোধহয় চতুর্থ বই এবং শেষ বই। কানাইচরণ কিন্তু আমার মতে বাংলা সাহিত্যে যে গোয়েন্দাগুলি আছে তাদের থেকে অনেকটাই আলাদা, এবং লেখকের লেখনীও অন্যান্য যে গোয়েন্দা গল্প উপন্যাস হয়
তার থেকে এটাকে অনেকটাই আলাদা করে দিয়েছে। এর আগের যে বইগুলো আমি পড়েছি প্রত্যেকটাই আমার জন্য একটা খুব ভালো রিডিং এক্সপেরিয়েন্স ছিল। 'বর্ষ নদী'কে আমার মনে হয়েছিল থ্রিলের পরিমাণটা সামান্য কম। তাছাড়া বাকি বইগুলো আমার এক্সেলেন্ট লেগেছে। 'বর্ষ নদী' খুব ভালোই লেগেছিল। এবার দেখা যাক এটা কেমন লাগে। এর ব্লার্বটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। নির্বাণা রক্ষিত নিরুদ্দেশ হয়েছেন। কে নির্বাণা? আপনারা নিশ্চয়ই জানেন না, তাতে কি? এবার জেনে যাবেন। নির্বাণার বাবা পরীক্ষিত রক্ষিত। এবার চিনতে পারছেন আশা করি। হ্যাঁ, তিনি বিখ্যাত গায়ক। লালবাজারে এসে অভিযোগ জানিয়েছেন। নির্বাণার ফোনের লোকেশন দেখাচ্ছে বর্ধমানে কোনো গ্রামে। স্ট্যাটিক লোকেশন। কানাইচরণ অনুমান করছেন ফোনের সঙ্গে নির্বাণা নেই। নির্বাণার সঙ্গে নিখোঁজ তার পুরুষ বন্ধু। এ কি শীতকালে নিছক দুই নারী পুরুষের অনির্দেশে হারিয়ে যাওয়া, নাকি অচিরে জটিল হয়ে উঠবে সবকিছু? শীত সন্ধ্যের সোডিয়াম ল্যাম্পের আলো আর কুয়াশায় মিশে থাকা কলকাতা অলিগলির মতো। বুক, এই বইয়ের সঙ্গে একটা বৈভাষিকের বুক লিস্ট আমাকে দেওয়া হয়েছে এবং এরও এখানে ভূমিকাটি রয়েছে। ভূমিকা বা আত্মপক্ষ বলে একটি সেকশন লেখক নিজেই লিখেছেন এবং সেখানে তিনি বলেইছেন যে এটি আপাতত কানাইচরণের শেষ উপন্যাস। উম যাই হোক, মনটা খারাপ হলেও এটা পড়ে আপনাদের নিশ্চয়ই জানাবো। বৈভাষিক বুক স্টলে যখন গেছিলাম তখন সেখানে সেখানে বৈভাষিক সংস্থার যিনি কর্তৃপক্ষ সেখানে ছিলেন, তিনি আমাকে এই বইটি পড়তেও সাজেস্ট করেন। বইটির নাম আংশিক মেঘলা আকাশ ও মৃত্যুর সম্ভাবনা। লেখকের নাম অরূপ রতন সমাজদার। এটিও একটি থ্রিলার গোত্রেরই উপন্যাস বা ডিটেকটিভ উপন্যাস। লেখক এটি উৎসর্গও করেছেন এমন একজনকে যিনি তাকে 2013 সালে বলেছিলেন তিনি নাকি একদিন নিশ্চয়ই ডিটেকটিভ গল্প লিখবেন। এর প্রচ্ছদও এঁকেছেন পিনাকি দে এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 475 টাকা। লেখক একজন সেলফ কনফেসড ক্রাইম ফিকশনের ফ্যান এবং সেভাবেই তিনি সেই আঙ্গিকেই তিনি এই বইটি লিখেছেন। এর ব্লগটাও আপনাদের পড়ে শোনাচ্ছি। কালিম্পং জেলার এক কোনায় পাহাড় জঙ্গলে ঘেরা কোলাখাম। আচমকা আবহাওয়ার অবনতির কারণে এখন সবকিছুই মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা। সেই সঙ্গে অবিরাম বৃষ্টি। এহেন পরিস্থিতিতে একদল মানুষের আপাতত অস্থায়ী ঠিকানা এখানকার এক হোমস্টে। এই ধূসর একঘেয়েমির মাঝে অতর্কিতে হানা দেয় মৃত্যু। ওলটপালট হয়ে যায় পাহাড়ি দৈনন্দিনতার রুটিন। পুলিশি তৎপরতা ও নিয়মমাফিক তদন্ত সাময়িকভাবে আশ্বস্ত করে, কিন্তু কথায় বলে মৃত্যু যখন কোনো ঠিকানায় কড়া নাড়তে আসে তার তালিকায় কখনোই শুধু একটি মাত্র নাম থাকে না। আহ, মনে হয় পাহাড়ে ঘেরা পরিবেশ এবং ভূমিকাটিও যেভাবে লেখা হয়েছে মনে হয় লেখনীও খুব জোরদার হবে। বেশ একটা জমজমাট ক্রাইম ফিকশন আশা করছি এই বইটি থেকে। আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। এরপর যে বইটি নিয়ে কথা বলবো এই বইটি আমার জন্য তো বটেই, আমার মনে হয় যারা ক্লাসিক পড়তে ভালোবাসেন, যারা একটু পুরোনো দিনের বই পড়তে ভালোবাসেন তাদের জন্য অত্যন্ত স্পেশাল এবং অত্যন্ত অ্যাওয়েটেড একটি বই। এই বইটি এককালে ভীষণ ভীষণ বিখ্যাত ছিল। মানে আমি যা শুনেছি যে 70 ইভেন 80-র দশকেও বিয়ে বাড়িতে রম্মানী বৃক্ষ, হ্যাঁ এই বইয়ের নাম রম্মানী বৃক্ষ, রম্মানী বৃক্ষর সেট উপহার দেয়া প্রায় একটা নিয়মের পর্যায়ে পৌঁছে গেছিল। আহ, এটি মানে এটাকে কোন ক্যাটেগরিতে ফেলবো আমি জানি না। আমি এর ২-৩টে পর্ব পড়েছি। মোট বোধহয় ২৪টা না ২৫টা পর্ব রয়েছে। সুবোধ কুমার চক্রবর্তীর লেখা এই বইটি একাধারে একটি প্রেম কাহিনী আর তার সঙ্গে পুরো ভারতের একটি ভ্রমণ কাহিনী। ভারতের বিভিন্ন প্রান্ত নিয়ে একটি একটি পর্ব এবং মোট বোধহয় ২৪ থেকে ২৫টি পর্ব রয়েছে। যার মধ্যে ভারতের বিভিন্ন প্রান্ত বিভিন্ন রাজ্য নিয়ে একটি ভ্রমণ কাহিনী কাম প্রেম কাহিনী গড়ে উঠেছে। হ্যাঁ, লেখাই রয়েছে উপন্যাস রসসিক্ত ভ্রমণ নেই। এটা কিন্তু আমি অনলাইন আনিয়েছি কারণ এটা বেশ ভারী ছিল আমার মনে আছে। আর সেদিন আমি অনেক বই কিনে নিয়েছিলাম। যখন এটা বিবি কুন্ডু গ্র্যান্ড সায়েন্সে দেখলাম এবং জানতে পারলাম যে এটা আবার রিপ্রিন্ট হচ্ছে তখন নেয়ার লোভ সামলাতে পারছিলাম না। কিন্তু মাথায় এটাও ছিল যে মানে খুব ভারী হয়ে যাবে ব্যাগটা। তো পরে এটা আমি অনলাইনে আনিয়ে নিয়েছি। তো অনলাইনে দেখছি যে প্লাস্টিকের একটা জ্যাকেট দিয়ে এটাকে প্রোটেক্ট করা হয়েছে। আপনাদের সামনে এটার আনপ্যাকিং বা আনজ্যাকেটিং হোয়াটএভার সেটা করব।
এর ব্লার্বটা আপনাদের পড়ে শোনাচ্ছি। মানুষের দেশ দেখার বাসনা নেশার মতো। যারা ভ্রমণ করেন তাদের সঙ্গীর প্রয়োজন হয়। ভ্রমণ কাহিনী সবচেয়ে ভালো সঙ্গী। তাদের জন্যই লেখা হয়েছিল রম্মানী বৃক্ষ। পর্বে পর্বে এই গ্রন্থ রচনা করে লেখক বাংলার ভ্রমণ সাহিত্যকে এক অভাবনীয় রূপে জনপ্রিয় করে তুলেছিলেন। এখানে লেখক সাবলীল ভাষায় মনোজ্ঞ ভঙ্গিতে লিখেছেন ভারতের পৌরাণিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক অভিজ্ঞতার কথা। তীর্থ মাহাত্ম্য ছাড়াও মন্দির স্থাপত্য তার কিংবদন্তি জনশ্রুতিকে আলোচনার বলয়ের মধ্যে টেনে নিয়ে এসেছেন। এতে নতুন ও পুরাতন কাল মিলিয়ে ভারতের এক সামগ্রিক রূপ পাঠকের দৃষ্টির সামনে উপস্থাপিত হয়েছে, যা আগে কখনো হয়নি। এর মূল্য 750 টাকা। এবং এটাতে কি করেছেন প্রকাশক, একটা খুব ভালো কাজ করেছেন। সেটা হচ্ছে যে এখানে 5টা করে বা 6টা করে তিনি একটি খণ্ডে রেখেছেন। মানে 4-5টা খণ্ডের মধ্যেই বোধহয়, বা 6টা খণ্ড হবে ম্যাক্সিমাম। তার মধ্যে পুরো রম্মানী বৃক্ষটা আপনার হাতে এসে যাবে। আপনাকে 23-24টা খণ্ড কিনতে হবে না, যেটা আগে কিনতে হতো। এতে ছবিও রয়েছে বেশ কিছু। ছবির প্রিন্টিং গুলো আমার বেশ ভালো লাগলো। এই দেখুন। এবং সুবোধ কুমার চক্রবর্তীর একটি ছোট লেখক পরিচিতি এখানে দেওয়া হয়েছে। উনি কুচবিহারে জন্মেছিলেন এবং সেখানকার এক বিখ্যাত জমিদার পরিবারের উনি সন্তান ছিলেন। ওনার অনেক অনেক পত্রিকায় ওনার লেখা ছাপা হয়েছিল সে সময়। নিজের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি এই রম্মানী বৃক্ষ পুরো সিরিজটা লেখেন এবং 1963 সালে এই পুরো রম্মানী বৃক্ষ সিরিজটি রবীন্দ্র পুরস্কার পায়। উনি বেদ পুরাণ নিয়েও প্রচুর লেখালেখি করেছেন। শাশ্বত ভারত বলে একটি সিরিজ ওনার লেখা ছিল আর কি। উনি 1992 সালে পরলোক গমন করেছেন। সব মিলে বলাই যায় যে একটি দুর্দান্ত বই সংগ্রহ করেছি এবং এর পরবর্তী খণ্ডগুলোও আমার সংগ্রহ করার ইচ্ছে রয়েছে। এর একটি পর্ব তো আমার পড়া রয়েছে, এর মধ্যে যে যতগুলো রয়েছে বাকি পর্বগুলো পড়ে আপনাদের জানাবো। ভ্রমণ আমার অত্যন্ত প্রিয় একটি বিষয়, তার উপর এটি রম্মানী বৃক্ষ, এককালের ফরগটেন ক্লাসিক বলা যেতে পারে। এটা এই ধরনের বইকে লাইমলাইটে নিয়ে আসাও তো আমাদের বুকটিউবারদের একটা দায়িত্বের মধ্যেই পড়ে। তো চেষ্টা করব সেই দায়িত্বটাকে পালন করার, এটুকু বলতে পারি। এরপর যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি হচ্ছে রায়বাঘিনী, অভীক সরকারের লেখা। অভীক সরকার পত্রভারতীতে পর পর বেশ কিছু দুর্দান্ত ঐতিহাসিক উপন্যাস আমাদের উপহার দিচ্ছেন এবং ওনার ঐতিহাসিক উপন্যাসগুলো বেশিরভাগই কিন্তু বাংলাকে কেন্দ্র করে। মহাদেবী ছাড়া উপন্যাসগুলো কিন্তু বাংলার পটভূমিকাতেই রচিত। এই রায়বাঘিনী হচ্ছে একজন অসামান্য নারীকে নিয়ে, যাকে ইতিহাস ভুলে গেছে। এর ব্যাকসাইড ব্লার্বটা পড়া যাক ছোট করে। আহ, আপনাদের সুবিধা হবে বুঝতে যে ঠিক কি কি রয়েছে, কি কি উপাদান রয়েছে এই বইটিতে। এই কাহিনী একজন মানবীর দেবীত্বে উত্তরণের গল্প। এই গল্প বাংলার দেবী বজ্রযোগিনী বিদ্যাধরীর গল্প। এই গল্প বাংলার সমস্ত অবাধ্য উড়নচণ্ডীদের গল্প। সর্বোপরি এই গল্প বাংলার সেই সব অদম্য মেয়েদের জিতে যাওয়ার গল্প, যারা জীবনের লড়াইয়ে কখনো হারতে শেখেনি। আম, খুব সুন্দর লেখা। বলবোই, আগেও বলেছি যে অভীক সরকারের যে দুটি ঐতিহাসিক উপন্যাস এর আগে পত্রভারতী থেকে পেয়েছি, সে দুটি এতটাই ভালো ছিল যে এটা আমার কাছে মানে ইট ওয়াজ বাট ন্যাচারাল যে আমি এই বইটি সংগ্রহ করব আর কি। এর অলঙ্করণ ওঙ্কারনাথ ভট্টাচার্যর, মুদ্রিত মূল্য হচ্ছে 325, আর যেটা বললাম এটা পত্রভারতী থেকে বেরিয়েছে। আহ এটি উৎসর্গ করা হয়েছে দুই রায়বাঘিনী, এশা এবং অন্বেষাকে। কি বলবো আর এটা নিয়ে, আমার মনে হয় এটা একটা দুর্দান্ত উপন্যাস হতে চলেছে। আবার একটি উইনার বা ঐতিহাসিক উপন্যাসের হ্যাটট্রিক করতে চলেছেন অভীক সরকার এই বইটি দিয়ে। এই বইটি আমার মনে হয় অবশ্য সংগ্রহযোগ্য। আর নানান দেশের শর্ট স্টোরিজ পড়তে খুব ভালো লাগে, যদি সেগুলো অনুবাদ ভালো করে হয়, প্রোভাইডেড দ্যাট। সেরকম একটি ভালো বই দেখতে পেলাম বইমেলায় বি বুক স্টোরের স্টলে এবং সেটা সঙ্গে সঙ্গে সংগ্রহ করে নিয়েছিলাম। এটার নাম হচ্ছে অ্যান্থোলজি অফ দ্য বেস্ট শর্ট স্টোরিজ ফ্রম স্পেন। ঋদ্ধি মৈত্র এটি এডিট করেছেন এবং এটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। এর কাভার ডিজাইন বা প্রচ্ছদটি এঁকেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। মোট 15টি শর্ট স্টোরিজের অনুবাদ রয়েছে
এবং স্পেনের সাহিত্য কিন্তু বা স্প্যানিশ সাহিত্য কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। ল্যাটিন আমেরিকান সাহিত্য স্প্যানিশ সাহিত্যের মধ্যেই পড়ে, সেগুলো অত্যন্ত সমৃদ্ধ। কাজেই কিন্তু দুর্ভাগ্যবশত খুব বেশি স্প্যানিশ সাহিত্য আমার পড়া হয়নি। ইংরেজি অনুবাদই সম্বল অফকোর্স, কেননা আমি তো আর স্প্যানিশ ভাষা জানি না। তাই এটা পড়ার আমার খুব ইচ্ছে রয়েছে। এবং এই ছোট গল্পগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা দেশের সংস্কৃতিকে, আ ইতিহাসকে অনেক সময় জানা যায়। এটা খুব ভালো লাগে। মানে একটা নতুন দেশ, নতুন সংস্কৃতিকে জানার আরকি। আ তার জন্য সেখানে যাওয়ার হয়তো প্রয়োজন নেই। বইয়ের আ রচনার পাখনায় ভর করেই সেখানে যাওয়া যায়। আ কাজেই এই বইটা পড়ার জন্য আমি মুখিয়ে রইলাম। এবার আসবো এমন একটা বইতে, যে বইটা এবার বইমেলায় কিন্তু সাড়া ফেলে দিয়েছে তার অভিনব টাইটেলের জন্য এবং অবশ্যই লেখকের ভার্সেটাইলিটির জন্য। বইটির নাম হচ্ছে 'ক্যাপসিকাম ও রসগোল্লা'। লেখকের নাম অভীক দত্ত। এটি বেরিয়েছে বুকলুক থেকে। এর প্রচ্ছদ কৃষ্ণেন্দু মন্ডলের আঁকা এবং আ এর মুদ্রিত মূল্য হচ্ছে ৳২৫০। 'ক্যাপসিকাম ও রসগোল্লা' একটি সাইকোলজিক্যাল থ্রিলার এবং আ এই বইটি আ সাড়া ফেলার কারণ হচ্ছে প্রচ্ছদ তো বটেই, টাইটেল তো বটেই। আর আমার মনে হয় যে অভীক দত্ত এই খুব এই কোভিড পরবর্তী সময় বিশেষ করে এতটাই নাম করে ফেলেছেন তার 'ব্লু ফ্লাওয়ার' সিরিজ বা তার 'মেঘছায়ে' বলে একটি প্রেম কাহিনীর সিরিজ রয়েছে এবং 'উপমন্যু' সিরিজ তো অবশ্যই। ওনার থেকে মানুষ এক্সপেক্ট করে যে উনি সব রকম লেখাই অত্যন্ত ভালো, অত্যন্ত চমৎকার লিখবেন। আ সেখান থেকে আমার মনে হয় এই বইটি এতটা ডিমান্ড হয়েছিল বইমেলায়। আমার অভীক দত্তর বই বরাবরই ভালো লাগে। আগের বছর আমার ১ম 'বাজ' বইটি পড়েছিলাম, আমার চমৎকার লেগেছিল। সেটি রিভিউও করে ফেলেছিলাম। কাজেই এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমি এই বইটি সংগ্রহ করব। আ বইটি খুব বেশি পৃষ্ঠার নয়, ১২৮ পৃষ্ঠার। তবে বইটির ফন্ট সাইজ আমার খুব ভালো লেগেছে। বেশ বড়, বড় ফন্টে লেখা। আ যাদের হাই পাওয়ার আছে তাদেরও পড়তে কোনো অসুবিধে হবে না। এবং আমি শুনেছি যে আ বেশ মন দিয়ে এটাকে পড়তে হয়। না হলে নাকি খেই হারিয়ে ফেলার সম্ভাবনা আছে। মন দিয়ে এটা পড়ার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তবে ক্যাপসিকাম দিয়ে রসগোল্লা খাওয়ার সাহসটা হয়তো করতে পারব না। জি, একটি গোয়েন্দা গল্পের সংকলন নিয়ে, ভিন্টেজ গোয়েন্দা গল্পের সংকলন। দেশ পাবলিশিং থেকে প্রকাশিত 'এক ঝাঁক গোয়েন্দা'। এটি সংকলন ও সম্পাদনা করেছিলেন সুনীল জানা ও অশোক কুমার মিত্র। এটি বেশ কিছুদিন আগে ১ম প্রকাশিত হয়। আ ২০০৫ সালে এটি ১ম প্রকাশিত হয়। এর প্রচ্ছদ ও অলংকরণ করেছেন প্রণবেশ মাইতি। এর মুদ্রিত মূল্য এট প্রেজেন্ট হচ্ছে ৳৩৫০। এতে বেশ কিছু খুব ক্লাসিক এবং একদম শুরুর দিকের গোয়েন্দা কাহিনীও যেমন রয়েছে, তারপর মোটামুটি ওই ৯০ এর শেষ দিকে শেখর বসু, বলরাম বসাক, কিন্নর রায়দের লেখা গোয়েন্দা গল্প রয়েছে। এতে যে লেখক তালিকাটা রয়েছে সেটা খুবই ঈর্ষণীয় আমি বলব। হরিসাধন মুখোপাধ্যায়, প্রিয়নাথ মুখোপাধ্যায়, দীনেন্দ্র কুমার রায়, চারু বন্দ্যোপাধ্যায়, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, সুকুমার রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, মনোরঞ্জন ভট্টাচার্য, লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, সুকুমার দে সরকার, কীতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, মানে কে নেই? আ তারপরেও মানে লিস্ট তো শেষ হয়নি। সমরেশ মজুমদার, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, হীরেন চট্টোপাধ্যায়, অনীশ দেব, সিদ্ধার্থ ঘোষ, মানে who's who আরকি যারা গোয়েন্দা গল্প লিখেছেন এবং অন্যান্য ধরনের গল্প লিখতেও যারা সিদ্ধহস্ত তারাও গোয়েন্দা গল্পে হাত পাকিয়েছেন। সবাই রয়েছেন এটাতে। এর মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ৩২০ পাতা। এই ৩২০ পাতা মোট পৃষ্ঠা সংখ্যা এই বইটির। তার মধ্যে ৫০ টি গোয়েন্দা গল্প রয়েছে। ৳৩৫০ র মধ্যে এটা একটা খুবই ভালো ডিল। তাই সংগ্রহ তো করারই ছিল এটা, তাই করেই ফেললাম। এবার আসছি একটা একদম অন্যরকম বই নিয়ে। আ মিথিল ভট্টাচার্যের লেখা 'আহ্বান', বই বন্ধু প্রকাশনা থেকে বেরিয়েছে। এর প্রচ্ছদ সৌজন্য চক্রবর্তীর এবং এতে মিথিল ভট্টাচার্যের একটা সইও রয়েছে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৳৩৯৯ বা ডলারেও দেওয়া রয়েছে $৯। এই আঙ্গিকের মানে পুরোপুরি এই আঙ্গিকের না, কিন্তু কিছুটা এই আঙ্গিকের একটি উপন্যাস আমি রিভিউ করেছিলাম বছর ২-৩ আগে। তার নাম ছিল 'খেলাঘর' এবং সেটি লিখেছিলেন রনিন। আ
এটাও ভার্চুয়াল দুনিয়া নিয়েই লেখা একটি উপন্যাস, কিন্তু এটা গেমিং নিয়ে নয়, এটা আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে লেখা একটি উপন্যাস। এবং তারপর থেকে মিথিল ভট্টাচার্যর উপন্যাস গল্প আমার খুবই পছন্দের। কাজেই এটা যখন দেখলাম তখন আর ভাবনা চিন্তা না করে কিনেই ফেললাম। এখানে মিথিল ভট্টাচার্যের একটা লেখক পরিচিতিও রয়েছে শেষ এখানে। মনে হয় এই বইটি দারুণ একটা অভিজ্ঞতা হবে আমার জন্য। একটি বই দেখাবো যেটি আমি অনলাইন আনিয়েছি। হ্যাঁ, সময়ের অভাবে এটা কেনা হয়নি, মাথা থেকে বেরিয়ে গেছিল। পরে দেখলাম এটা আমার উইশ লিস্টে ছিল, কিন্তু এটা কিনতে পারিনি। এটা হচ্ছে অনিন্দিতা নাথের 'বৃত্ত থেকে শূন্য'। আহ বইটি বেরিয়েছে বৃতি থেকে, এবং এর প্রচ্ছদ সন্তু কর্মকার, চমৎকার প্রচ্ছদ। মূলত প্রচ্ছদটা দেখেই কিন্তু আমি এই বইটির প্রতি আকৃষ্ট হয়েছিলাম। তাছাড়া অনিন্দিতা নাথের কিছু অডিও স্টোরি আমি শুনেছিলাম। আ এবং আমার বাড়িতে কিন্তু খুব অডিও স্টোরি চলে। কারণ আমার স্ত্রী, আমার বেটার হাল্ফ আ একটা বিজনেস করেন, এবং বিজনেসের যে কাজকর্ম, আ কমপ্লেক্স অ্যাকাউন্টিং এর কাজ থাকে, নানান রকম এক্সেল শিট বানানোর কাজ থাকে। সেটা তিনি ওই অডিও স্টোরি শুনতে, শুনতেই করেন, এবং তাতে নাকি খুব ভালো কনসেনট্রেশন ও হয়। আ তার থেকে আমারও একটু নেশা হয়ে গেছে অডিও স্টোরি শোনার। আমি রাতে ঘুমানোর আগে কিছুটা শুনি আরকি। তো অনিন্দিতা নাথের বেশ কিছু অডিও স্টোরি শোনার পর আমি বুঝতে পারলাম যে ওনার যে চিন্তাভাবনা বা ওনার যে থিম গুলো, যে জনরা গুলো উনি এক্সপ্লোর করেন, সেটা অত্যন্ত দক্ষতার সঙ্গে করেন। কাজেই ওনার একটা বই কেনার, একটা ফুল ফ্লেজেড বই কেনার আমার ইচ্ছে অনেকদিন ধরেই ছিল। যখন এর প্রচ্ছদটা দেখলাম, বিষয়বস্তুটা ইন্টারেস্টিং মনে হলো, তাই এটা কিনে নিলাম। এর পেছনেও দেখুন লেখা আছে যে ওনার জন্ম ১৯৮৫ সালের ৫ই অক্টোবর সোদপুরে। আ বর্তমানে গুরগাঁও নিবাসী, এবং ওনার গল্পের অডিও রূপান্তর যে ভীষণ জনপ্রিয় সেটা এখানে লেখা রয়েছে। তো এটা পড়বো। এটা খুব শিগগিরই পড়ে ফেলবো। আর হোপফুলি একটা রিভিউ করে আপনাদের জানাতে পারবো। হরর বা তন্ত্রমন্ত্র বইয়ের জগতে একটি অত্যন্ত পরিচিত নাম মহুয়া ঘোষ। ওনার ১ম দিকে একটি বইয়ের রিভিউ আমি করেছিলাম। এছাড়া লিখিত রিভিউও করেছি ওনার বইয়ের। উনি অত্যন্ত পরিচিতও বটে এখন, আমার দিদির মতন। উনি লিখেছেন একটি রহস্য উপন্যাস 'কে সেই হত্যাকারী'। এটি ওনার সত্যব্রত সিরিজের অন্তর্গত, যেটা উনি রিসেন্টলি শুরু করেছেন। হরর জনরার বাইরে বেরিয়ে একটা পিওর ডিটেকটিভ সিরিজ। তারই অন্তর্গত এই বইটি। বইটি বের করেছে বসাক বুক স্টোর্স, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে ৳২৪০। প্রচ্ছদ এঁকেছেন কৃষ্ণেন্দু মন্ডল। এর ব্লার্বটা পড়ি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বইটি ঠিক কি নিয়ে। গড়খালের সান্যালবাড়িতে এবার দুর্গাপুজোর ১০০ বছর পূর্ণ হবে। তাই পরিবারের সকলেই ঠিক করেছে একসাথে পুজো কাটাবে। হইচই, আনন্দ, খাওয়া-দাওয়ার মধ্যে দিয়ে কাটাবে ৫ টা দিন। কিন্তু সেই মতো সবকিছু চললেও শেষ রক্ষা হলো না। দশমীর দিন খুন হলো সান্যাল বাড়ির বড় জামাই মধুসূদন। কিন্তু কেন? কী কারণে খুন হতে হলো তাকে? উত্তর খুঁজতে এসে সিআইডির অবসরপ্রাপ্ত ডেপুটি কমিশনার অফ ডিটেকটিভ ডিপার্টমেন্ট সত্যব্রত রায়চৌধুরী দেখল বাড়ির অনেকজনের কাছেই আছে খুনের মোটিভ। তাই গড়খালের থানাকে সাথেই নিয়ে একটু, একটু করে এগোতে শুরু করলো সত্যব্রত। কিন্তু তাও কি খুনি ধরা পড়বে, নাকি বেনিফিট অফ ডাউট এ সে সবার চোখে ধুলো দিয়ে বেরিয়ে যেতে পারবে? উত্তরটা পেতে হলে পড়তে হবে 'কে সেই হত্যাকারী'। আশা করি বইটা পড়ে আপনারা নিরাশ হবেন না। এটি এবার মহালয়ায় বেরিয়েছিল। আমি একটু দেরি করেই কিনলাম, কারণ আমি ঠিক করে রেখেছিলাম যে কলকাতা বইমেলায় এই বইটি সংগ্রহ করব। এই বইটির নাম 'চর্যা রহস্য'। আ লেখক শেখর মুখোপাধ্যায়। শেখর মুখোপাধ্যায় আমার খুবই পছন্দের একজন লেখক। উনার ১ম উপন্যাস পড়েছিলাম 'গজপতি নিবাস রহস্য', সেটি একটি লিডিং পত্রিকায় ধারাবাহিকভাবে বেরোতো। আ আমার ভীষণই ভালো লেগেছিল সেটা পড়ে, এবং সেটি বোধহয় বই আকারেও বেরিয়েছিল। যদিও দুর্ভাগ্যক্রমে আমার সেটা সংগ্রহ করা হয়নি। তারপর বহুদিন বোধহয় উনি কিছু লেখেননি, বা লিখলেও আমার নজরে পড়েনি। এবার আমি ক্যাফে টেবিলে দেখলাম যে ওরা ২ টো বই একসঙ্গে বেরিয়েছে। বোধহয় গত বছরই সেটা বেরিয়েছিল। এবং সেখানেই খবর পেলাম যে মিত্র ঘোষ থেকে ওনার একটি বই বেরিয়েছে। আমি সঙ্গে, সঙ্গে মিত্র ঘোষে গিয়ে এই বইটি সংগ্রহ করলাম। আ একদম টাটকাই ছিল বলতে পারেন। মানে তার কিছুক্ষণ আগেই বইটি স্টলে এসেছিল আরকি। তো ওনার যে লিড ক্যারেক্টার, তার নাম হচ্ছে দীপেন ঠাকুর, বা ডিটেকটিভ ক্যারেক্টার, ক্ষমা করবেন। তার নাম দীপেন ঠাকুর। সহকারীর নাম বিজিত। আ রহস্য কাহিনীগুলো থাকে, তার চলন বা তার একটা বৈঠকি কায়দা আছে, যেটা আমার বিশেষ করে খুব ভালো লাগে। এই চর্যা রহস্যটি আ
বৌদ্ধ চর্যাপদ নিয়ে, বুঝতেই পারছেন। এবং এটা কিন্তু ঠিক বৈঠকি স্টাইলে নয় হয়তো, কারণ এখানে কলকাতা থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে ডুনহুয়াং, কাশনগর, কারাকোরাম হাইওয়ে, ইসলামাবাদ, করাচি বন্দর, মানে পুরো সিল্ক রুটের একটা পার্ট জুড়ে কিন্তু আহ ঘটনাটি বিস্তৃতি ঘটেছে। কাজেই এটা অ্যাডভেঞ্চার থ্রিলার কাম ডিটেকটিভ উপন্যাস বলে আমার মনে হচ্ছে। বুদ্ধিরও খেলা থাকবে, একটু অ্যাকশনও হয়তো থাকবে, পড়তে জমজমাট লাগবে, এটুকু বলতে পারি। ভাস্বর চট্টোপাধ্যায়, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় সুলেখকও বটে এবং অত্যন্ত ভালো একজন মানুষ। ওনার সঙ্গে এবার আমার ভালো করে পরিচয় হলো। গত বছর একটা কারসারি পরিচয় হয়েছিল বসাক বুক স্টলে। এবার ভালো করে পরিচয় হলো পত্রভারতীতে। তখনই উনি বললেন শ্রীকান্ত মঞ্জিলের রহস্যের সিক্যুয়েল বেরিয়ে গেছে। এখানেও রানু কাকিমা, মানে আ শ্রীকান্ত মঞ্জিলের রহস্যের যিনি রহস্যভেদী, সেই রানু কাকিমা এখানে মুখ্য চরিত্রে রয়েছেন। আ রহস্যভেদী রানু কাকিমা, এবং এবার তিনি রহস্যভেদ করছেন একজন অভিনেত্রীর হত্যায়। এই একই থিমের আরেকটি বইও আমি কিনেছি, সেটা নিয়ে একটু পরেই বলছি। বইটির নাম হচ্ছে 'কেয়ার অফ প্ল্যানচেট'। আ বসাক বুক স্টোর থেকে এটি বেরিয়েছে। এর মুদ্রিত মূল্য ৳260। এবার প্রচ্ছদ এঁকেছেন কৃষ্ণেন্দু মন্ডল। এটি উৎসর্গ করেছেন লেখক তার বাবাকে, যার কাছে উনি প্ল্যানচেটে হাতেখড়ি করেছেন। প্রসঙ্গত বলে রাখি যে প্ল্যানচেট ব্যাপারটা নিয়ে আমার আগ্রহ কিন্তু খুব বেশি রকমেরই আছে। একবার প্ল্যানচেট করার চেষ্টাও করেছিলাম কলেজ জীবনে। সেটি সফল হয়েছিল না বিফল হয়েছিল এই পরিসরে সেটা বলা সম্ভব না, হয়তো কোনো একদিন বলব। সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা 'পরলোক বিচিত্রা' বইটি আমার হাতে আসে এবং সেটি পড়ে আমি জানতে পারি যে বড়, বড় মনীষীরাও কিন্তু এককালে প্ল্যানচেট করতেন। আমার দিদার কাছেও ওনার আত্মীয়দের প্ল্যানচেটের গল্প শুনেছি। যে প্ল্যানচেট নিয়ে আমার একটা আগ্রহ রয়েছে। বিশ্বাস করি বা না করি, এ ধরনের জিনিসে আমার একটা আগ্রহ সবসময় থাকে, অকাল্ট ব্যাপার-স্যাপারে আরকি। তো এটা আমি অবশ্যই পড়ব। বিষয়বস্তুও খুব ভালো এবং ভাস্বর চট্টোপাধ্যায়ের লেখা আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে। আ নিশ্চয়ই পড়ব এবং ভাস্বরদাকে তো জানাবোই, আপনাদেরকেও জানাবো বইটি পড়ে কেমন লাগলো। কথাকলি কোথায়? কথাকলি? কে কথাকলি? কথাকলি হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা লেটেস্ট নভেলে একটি চরিত্র। স্বয়ম্ভু সেন আবার ফিরে এসেছে 'ম্যাও' উপন্যাসের পর। হ্যাঁ, 'ম্যাও' আমি এখানে রিভিউ করেছিলাম। আমার গত বছরের বুক হলেও আমি ওটাকে ফিচার করেছিলাম এবং আমার খুবই প্রিয় একজন লেখক অভিষেক চট্টোপাধ্যায়ের 'কথাকলি কোথায়' প্রকাশিত হয়ে গেছে এই বইমেলায় এবং আমি সংগ্রহ করে নিয়েছি। ১ম এই বলব এই বইটির কাভারটার কথা। ভীষণ সুন্দর একটা কাভার, হাতে বলে তো বোঝাতে পারব না। মানে কিন্তু হাতে নিয়ে একটা খুব সুন্দর ফিলিং হচ্ছে। করেছে বুক লুক। এর প্রচ্ছদ হচ্ছে সুবিনয় দাসের। ভেতরে অলঙ্করণগুলো অভিব্রত সরকারের করা। বেশ কিছু অলঙ্করণও রয়েছে। আ খুব সুন্দর প্রোডাকশন এই বইটির। বইটি স্বয়ম্ভু সেন চরিত্রটি 'ম্যাও'ই আমার খুব ভালো লেগেছিল। তারপরে ভাবছিলাম যে ওনাকে নিয়ে ২য় কাহিনী কবে লিখবেন লেখক? কোথাও না কোথাও মনে হয়েছিল যে আবার পরের বইমেলাতে নিশ্চয়ই উনি আসবেন একটি উপন্যাস, ভাবছিলাম সেটাই সত্যি হলো। এই বইমেলাতেই বেরিয়েছে এই 'কথাকলি কোথায়'। এবার এটারও ব্লার্বটা আপনাদের পড়ে শোনাচ্ছি। এমএলএ সোমেন সরকার একসময় শিশু পাচারের সঙ্গে নাম জড়িত থাকলেও প্রমাণ মেলেনি। গুপ্ত খবর এখন মেয়ে পাচারের সঙ্গেও নাকি যুক্ত। তারই একমাত্র মেয়ে কথাকলি নিরুদ্দেশ। পাচারকারীর মেয়েই পাচার হয়ে গেল নাকি খুন? পালিয়েও যেতে পারে, কিন্তু কেন? দায়িত্ব বর্তালো গোয়েন্দা স্বয়ম্ভু সেনের কাঁধে। রহস্যের কানাগলি বেগ ছুটতে ছুটতে কেঁচো করতে বেরিয়ে এলো কালসাপ। কে, কেন, কিভাবে খেলছে? খেলার মধ্যে চলছে নাকি অন্য খেলা? এ শহরের কাছে গোয়েন্দা স্বয়ম্ভু হয়ে উঠল পর্ন স্টার। আরো মর্মান্তিক, সহকারী শিবাঙ্গী বসু শ্লীলতাহানি। খুঁজতে খুঁজতে কি স্বয়ম্ভু আর শিবাঙ্গীও নিখোঁজ হয়ে যাবে অন্ধকারে অতলে? গোয়েন্দা মানেই সে সবকিছু সমাধান করতে পারবে এমন তো নাও হতে পারে। নাকি পারবে? খুঁজে পাবে কথাগুলিকে? আমি এটা শুনেছি যে কেঁচো খুঁড়তে নাকি সত্যিই কালসাপ বেরিয়েছে এই গল্পের ক্লাইম্যাক্সে। এর ১টা-২টো লিখিত রিভিউ ইতিমধ্যেই বেরিয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। তো সেগুলো পড়ে আমি তো ভীষণ এক্সাইটেড। আর বুঝতেই পারছি যে ১ম উপন্যাসের মতন ২য় উপন্যাসেও অভিষেক চট্টোপাধ্যায় কামাল করে দেখিয়েছেন। আ এটা পড়তেই হবে। আ এবং পড়ে অবশ্যই একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। একটু আগেই আমি 'কেয়ার অফ প্ল্যানচেট' নিয়ে কথা বললাম। সেরকমই একটা থিম নিয়ে লেখা শীর্ষেন্দু মুখার্জির এই বইটি। বইটির নাম 'নায়িকা সুলভ' এবং এটি প্রকাশ করেছে কথা ও কাহিনী প্রকাশনী।
যাদের একটি বইয়ের দোকানও রয়েছে কলেজ স্ট্রিটে। এর এর প্রচ্ছদ লিখেছেন কুশল ভট্টাচার্য। আহ, এটি 220 টাকা মুদ্রিত মূল্য। এটি অনলাইনে উপলব্ধ আছে, যেটা পেছনে লেখা আছে যে অ্যামাজন এবং গেট মাই বুকসেও এই বইটি উপলব্ধ রয়েছে। এই বইটির মধ্যে একটা ফ্যান ফিকশনের মতন ব্যাপারও রয়েছে। এই বইটির একটি নায়িকাকে নিয়েই। সেই নায়িকার জন্য একটি যুবক পাগল। সে সেই নায়িকাটিকে নিয়ে অবসেসড এবং সেটাকে ঘিরেই একটি রহস্য কাহিনী, যতটুকু আমি পড়ে বুঝতে পারলাম। একটি মার্ডারও রয়েছে বইটির মধ্যে। তো সব মিলিয়ে একটি বেশ ভালো মার্ডার মিস্ট্রি বলে আমার মনে হচ্ছে। শীর্ষেন্দু মুখার্জির লেখা আমি এর আগে গল্প বোধহয় পড়েছি, ছোট গল্প পড়েছি, হ্যাঁ, কিন্তু উপন্যাস পড়িনি। আর আরেকটি উপন্যাসও বেরিয়েছে বসাক বুক স্টোর্স থেকে, কিন্তু আমি ভাবলাম যে আগে এই উপন্যাসটি দিয়েই শীর্ষেন্দু মুখার্জির বই পড়া শুরু করি। কাজেই এই বইটি আগে সংগ্রহ করলাম, ভবিষ্যতে হয়তো ওই বইটিও সংগ্রহ করব। আহ দেখে তো বেশ ভালো মনে হচ্ছে, একটা জমজমাট রহস্য উপন্যাস আশা করছি। কলকাতা আন্তর্জাতিক বইমেলার একটা সুবিধে আছে, সেখানে কিন্তু খুব ছোট ছোট প্রকাশক, যাদের বই চট করে ভিজিবল হয় না, চট করে দেখা যায় না, সেই ছোট ছোট প্রকাশকদের কিছু ভালো বইও কিন্তু হাতের কাছে চলে আসে। সেরকমই একটি প্রকাশক হচ্ছে বিএইচ পাবলিকেশন, এবং তাদের একটি বই আমি খুঁজে পেলাম প্ল্যাটফর্মের স্টলে। লেখক বুদ্ধদেব হালদার। ওনার একটি আহ থ্রিলার বই এর আগে আমি পড়েছিলাম, সেটি যতদূর মনে পড়ছে পালক পাবলিশার্স থেকে বেরিয়েছিল, এবং সেটা আমার দারুণ লেগেছিল পড়ে। খুব অন্যরকম ভাবে লেখা, অন্য ধরনের একটি লেখা ছিল। তাই জন্য আমি মূলত লেখকের নামটি দেখে এবং বেশ থ্রিলিং একটি প্রচ্ছদ দেখে এই বইটি কিনলাম। বইটির মধ্যে ছোট গল্প রয়েছে, 6টি গল্প রয়েছে। আয় বৃষ্টি ঝেঁপে গলা দেব মেপে, কাক পিশাচ, নিশিকান্তের ডাক, রণডিহির জঙ্গলে, নীলমণির ভূত, গাঙ্গুটিয়ার হানাবাড়ি। গাঙ্গুটিয়ার হানাবাড়ির নামেই আহ মোটামুটি বইটির নাম। এর প্রচ্ছদও কৃষ্ণেন্দু মণ্ডলের আঁকা, এবং এর অলঙ্করণ করেছেন রঞ্জন দত্ত, কৃষ্ণেন্দু মণ্ডল। বেশ কিছু সুন্দর অলঙ্করণ রয়েছে, এই ধরনের অলঙ্করণ রয়েছে দেখুন। আহ আমার মনে হচ্ছে যে এটি একটি বেশ ভালো সংকলন হবে। আন্ডার রেটেড, কিন্তু দারুণ একটা সংকলন। মেডিকেল সাহিত্য কিন্তু আস্তে আস্তে বাংলা সাহিত্যে খুবই পপুলার হচ্ছে, খুবই জনপ্রিয় হচ্ছে। এবার প্রজ্ঞা থেকে বেরিয়েছে একটি মেডিকেল থ্রিলার, যেটি আমি সংগ্রহ করেছি, প্রবাল ব্যানার্জির লেখা অমাবস্যার চাঁদ। পেপারব্যাক এই উপন্যাসটির মুদ্রিত মূল্য হচ্ছে 260 টাকা। এর প্রচ্ছদ সন্তু কর্মকারের আঁকা, এবং লেখক এটি উৎসর্গ করেছেন তার মাকে। যে কোনো এপিডেমিক বা যে কোনো মহামারী, অতিমারি যাই বলুন না কেন, তার পেছনে কি অনেক সময় কোনো কনস্পিরেসি থাকে, কোনো চক্রান্ত থাকে? যতটুকু ব্লার্বে পড়লাম মনে হয় বইটি সেটা নিয়ে ডিল করছে। এর প্রচ্ছদটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, একটি টাং, তার উপর রক্ত পড়ছে, একটি করাতের ছবি। প্রচ্ছদটা দারুণ এঁকেছেন সন্তু কর্মকার, এবং লেখকের যে লেখক পরিচিতি সেটাও আমাকে বেশ আকৃষ্ট করেছে। উনি কিন্তু কোনোভাবেই মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত না, তাও তিনি একটি মেডিকেল থ্রিলার লিখেছেন। কাজেই আমি খুবই আগ্রহী উপন্যাসটা পড়তে। আমার মনে হয় আমার এটা খুবই ভালো লাগবে। এই বইটাও আমি অনলাইন আনিয়েছি। বইটির নাম গোয়েন্দা গোলক, লেখকের নাম স্মরণজিৎ চক্রবর্তী, প্রকাশিত হয়েছে আনন্দ প্রকাশনী থেকে, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। গোয়েন্দা গোলক আমি প্রথম পড়েছিলাম দেশে, আমার যতদূর মনে পড়ছে প্রথম উপন্যাসটি আমি দেশে পড়েছিলাম, এবং খুব অন্যরকমের একটি গোয়েন্দা। আহ, প্রথম কথা হচ্ছে উপন্যাসগুলোর সেটিং হচ্ছে বিংশ শতাব্দীর শুরুর দিকে, পূর্ববঙ্গের মেঘনা নদীর তীর থেকে গোলক এসেছে কলকাতা শহরে, এবং এখানে সে একটি রহস্যময় ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে। তবে আমার মনে হয় যে দ্বিতীয় উপন্যাসটি রয়েছে, সেই দ্বিতীয় উপন্যাসে সে পুরোদস্তুর একজন গোয়েন্দার মতোই কাজ করছে এবং রহস্যের সমাধান করছে। গোয়েন্দা গল্প আমার ভীষণই প্রিয়, এবং সেটা যদি খুব বুদ্ধিদীপ্ত হয় আর তার সঙ্গে যদি কিছু ঐতিহাসিক ঘটনাও তার সঙ্গে থাকে, এই ধরনের উপন্যাস বা সে ধরনের গল্প আমাকে আরো বেশি ইন্টারেস্টেড করে তোলে। সেজন্যই মূলত এই বইটি কেনা।
উৎস দেখেছেন রৌদ্র মিত্র, এবং পেছনেও দেখুন ব্যাক কাভারটাও ভীষণ সুন্দর। ব্যাক কাভারে লেখা রয়েছে, এই রহস্য কাহিনী দুটির প্রেক্ষাপট বিংশ শতকের প্রথম দশক। তখন ইংরেজ শাসন চলছে, বঙ্গভঙ্গ নিয়ে বাংলা উত্তাল। সেই পুরনো সময়ের কলকাতা ও তার মধ্যে গোলকনাথ মুখোপাধ্যায়ের গোয়েন্দা গোলক হয়ে ওঠার কাহিনী টান টান ও মসৃণ গদ্যে এই গ্রন্থে বিধৃত রইল। বইটির ফন্ট আর প্রোডাকশন নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। আনন্দ পাবলিকেশন থেকে বেরিয়েছে। আহ ভালো লাগছে বইটি হাতে নিয়ে। যত সম্ভব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করি। এরপর যে বইটি দেখাবো সেটির নাম হচ্ছে ভূত ভয় ভৌতিক, লেখক তমাল বন্দ্যোপাধ্যায়। এটি বেরিয়েছে দেশ পাবলিকেশন থেকে। এর প্রচ্ছদ এবং অলঙ্করণ হচ্ছে শান্তনু দের, এবং এর মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 208। তমাল বন্দ্যোপাধ্যায় আমার খুব প্রিয় সাহিত্যিক। ওনার প্রথম যে উপন্যাসগুলো আমি পড়েছিলাম সেগুলো কিশোরদের জন্য লেখা উপন্যাস ছিল। রানাদা বলে একটি চরিত্র ছিল, এবং সেগুলো মূলত ছিল ঐতিহাসিক থ্রিলার বা অ্যাডভেঞ্চার জাতীয় উপন্যাস। পড়ে আমি বুঝতে পেরেছিলাম যে সাহিত্যের আঙিনায় একজন শক্তিমান লেখকের আবির্ভাব ঘটেছে। তারপরে ওনার বড়দের জন্য লেখা বেশ কিছু উপন্যাস পড়ি। ঐতিহাসিক উপন্যাস লেখায় বা পুরাণ আশ্রিত উপন্যাস লেখায় উনি সিদ্ধহস্ত। কিন্তু উনি বেশ কিছু ভৌতিক বা ভয়ের গল্প লিখেছেন। সেই গল্পগুলি এখানে সংকলিত হয়েছে। এতে মোট 20টি ছোট গল্প রয়েছে। প্রত্যেকটি হলো ভৌতিক বা অলৌকিক ধাঁচের, অলৌকিক রসের গল্প। প্রচ্ছদটাও খুব সুন্দর হয়েছে দেখতে। আর ভেতরে বেশ সুন্দর সুন্দর কিছু অলংকরণ রয়েছে। ওনার এই 20টি গল্পের মধ্যে আমি মনে হয় একটা দুটো পড়েছি। খাদের কিনারে, মিসিং লিংক, মিসেস উইলিয়ামসন, এগুলো পড়েছি মনে হয়। ভূতের গল্প বেশ ভালো লেখেন। সেজন্যই মূলত বইটি নেয়া। এবং উনি বোধহয় কোনো জিনিসই খারাপ লিখতে পারেন না, মানে সব জনরায় উনি ভালো লিখবেন বলে আমার বিশ্বাস। খুবই শক্তিমান একজন লেখক উনি। সেই বিশ্বাস থেকে মূলত বইটি কেনা। আমার বিশ্বাস এই সংকলনের বেশিরভাগ গল্পই আমার পড়ে ভালো লাগে। চলে আসছি পরবর্তী বইয়ে, শিবরাম রচনা সমগ্র খণ্ড 1। এটি প্রকাশ করেছে কল্পবিশ্ব। কল্পবিশ্বেরই একটি সিস্টার কনসার্ন মন্তাজ। মন্তাজ এটি প্রকাশ করেছে। আর এর মুদ্রিত মূল্য হচ্ছে 650 টাকা। এর প্রচ্ছদ শৈল চক্রবর্তীর আঁকা। প্রসঙ্গত বলে রাখি, আজকের 90-এর দশকের সুপারস্টার এবং এখনকার এক বলিষ্ঠ চরিত্রাভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী শৈল চক্রবর্তীর সুপুত্র। আম, এতে এই কালেকশনটা বিশেষ করে ভালো লেগেছে কারণ এখানে কিন্তু গল্পের সঙ্গে যে অরিজিনাল অলংকরণ সেগুলো দেওয়া রয়েছে। মানে প্রথম যখন কোনো পত্র-পত্রিকায় এই গল্পগুলো ছাপা হয়েছিল, সেই অলংকরণগুলোই এই গ্রন্থে দেয়া রয়েছে। এবং ছাপা বাঁধাই ভীষণ সুন্দর এই বইটি। এবং বুঝতেই পারছি শিবরাম চক্রবর্তীর লেখা মানে উনি রম্য রচনার বাদশাই বলা যেতে পারে। ওনার লেখা আমার ভীষণ প্রিয়। ওনার লেখা যখন একটি নির্দিষ্ট প্রকাশনা সংস্থা থেকেই বেরোতো, সেগুলোও আমি ছোটবেলায় সংগ্রহ করেছিলাম। আমার মেজ পিসি আমাকে একটি অখণ্ড শিবরাম সমগ্র গিফট করেছিলেন বোধহয়, আমি তখন ক্লাস 5 এ পড়ি। এবং তখন থেকে উনি আমার ভীষণ প্রিয় একজন লেখক। ইনফ্যাক্ট রম্য রচনা আমার বেশিরভাগ পড়েই কিন্তু হাসি পায় না। কিন্তু শিবরাম চক্রবর্তীর লেখা পড়ে আমার সবসময় হাসি পেয়েছে। সবসময় হাসি ফোটাতে সক্ষম হয়েছে ওনার লেখা। সুরওয়ালা বাবা, কাঠঠোকরার বৈজ্ঞানিকতা, ঘটোৎকচ বধ, আলেকজান্ডারের দিগ্বিজয়, হারাধনের দুঃখ, গোখলে, গান্ধীজি ও গোবিন্দবাবু, পণ্ডিত বিদায়, পঞ্চাননের অশ্বমেধ, মন্টুর মাস্টার, আমার ভালুক শিকার, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা, জোড়া ভরতের জীবন কাহিনী, একদা এক কুকুরের পা ভাঙিয়াছিল, টেরা চোখের সুবিধা অসুবিধা, আমার সম্পাদক শিকার। আহ বেশ কিছু ভালো গল্প এতে রয়েছে। আর এর পরের খণ্ডগুলিও সংগ্রহ করার চেষ্টা করবো, কারণ আমার যে অখণ্ড শিবরাম সমগ্রটি ছিল আহ সেটা ছিঁড়ে খুঁড়ে গেছে, গুয়াহাটির বাড়িতে পড়ে রয়েছে। কতদিন সেটাকে মেনটেন করতে পারবো জানি না। কাজে এই শিবরাম সমগ্রগুলোই এখন আমার পুঁজি হবে। আহ এটি একটা খুব প্রশংসনীয় কাজ করেছেন কল্পবিশ্ব। ভীষণ সুন্দর বাঁধাই, প্রচ্ছদ, আহ খুব সুন্দরভাবে লেখা। এক বিখ্যাত লেখকের লেখা স্মরণীয় রচনাগুলোকে ওরা মডার্নাইজ ওয়েতে সুন্দরভাবে
দুই মলাটের মধ্যে বন্দি করছেন। এর থেকে প্রশংসনীয় কাজ হতে পারে না। অবশ্য সংগ্রহযোগ্য একটি বই। এরপর যে বইটির কথা বলবো সেটি হচ্ছে সায়ন্তনী পুততুণ্ডর লেখা 'দেবতার গ্রাস'। আহ প্রকাশ করেছেন মিত্র ঘোষ। মুদ্রিত মূল্য ৩০০ টাকা। প্রচ্ছদ শুভ্রনীল ঘোষের এবং অলঙ্করণ হচ্ছে ওঙ্কারনাথ ভট্টাচার্য। মূলত একটি সামাজিক উপন্যাস, কিন্তু কোথাও না কোথাও এর মধ্যে একটি থ্রিলও রয়েছে। আহ, একজন স্টোন কোয়ারিতে কাজ করা পাথরওয়ালা, পাথর ভাঙার কাজ যে করে, সেরকম একটি মানুষ ফাটলের মধ্যে হেড মুন্ড হয়ে, মানে আপসাইড ডাউন অবস্থায় পড়ে যায় এবং খাদের মধ্যে ঝুলতে থাকে জীবন আর মৃত্যুর মাঝখানে। কিভাবে তাকে রেস্কিউ করা হলো, তাকে আদৌ রেস্কিউ করা যাবে কিনা, মূলত এই নিয়েই উপন্যাস, যেটা আমার মনে হয়েছে। আহ, এবং এটি উত্তরাখণ্ডে সেট করা। ব্যাক সাইড ব্লার্বে, ব্যাক কাভারে একটা ছোট করে এর জিস্ট দেয়া রয়েছে। ছবির মতো সাজানো গ্রাম উত্তরাখণ্ডের আত্মারি। নিচু তলার মানুষদের ছাড়া এক মুহূর্তও চলে না এখানকার উঁচু তলার মানুষদের। পাথরওয়ালা চামারি এমনই এক নিচু তলার মানুষ। পাথর ভাঙতে গিয়ে সে আটকে পড়ে একটি ফাটলে। কি হয় এরপর, তারই কাহিনী এই সামাজিক উপন্যাস। শান্তনু পুততুণ্ড আমার খুব প্রিয় লেখিকাদের মধ্যে একজন। ওনার অধিরাজ সিরিজও যেমন ভালো লাগে, ওনার এই ধরনের সামাজিক উপন্যাসও আমার তেমনি ভালো লাগে। আবার ওনার লেখা আহ, কিছু রোমান্টিক উপন্যাসও আমি পড়েছি, সেগুলো আমার তেমনই ভালো লাগে। খুবই বহুমুখী প্রতিভার অধিকারিণী, এবং ওনার লেখনীটা আমার বিশেষ করে খুব ভালো লাগে। সেটা খুব মডার্ন, কিন্তু লেখনীর মধ্যে কোথাও যেন একটা সাবেকি ব্যাপারও রয়েছে। আহ, এর আগে জলসই বইটিও আমার চমৎকার লেগেছিল, কাজে দেবতার গ্রাস বইটি আমি অবশ্যই পড়ব। এরপর যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দেবী। লেখকের নাম শাশ্বত ধর। আহ, এটি প্রকাশ করেছেন বসাক বুক স্টোর্স। এর মুদ্রিত মূল্য 200 টাকা। এর প্রচ্ছদ কৃষ্ণেন্দু মন্ডলের আঁকা, ভেতরে অলঙ্করণ গুলো ওনারই করা। শাশ্বত ধর মূলত ঐতিহাসিক থ্রিলারের জন্যই বিখ্যাত। ওনার একটি সিরিজ আছে যেটা বুকলুক থেকে বেরিয়েছে, তার একটি বই আমি এর পরের বুক হলে অবশ্যই দেখাবো। সেটি একটি ব্যাগে রয়েছে। কিছুটা কল্পবিজ্ঞান, কিছুটা রহস্য, কিছুটা অ্যাডভেঞ্চার, এসব নিয়েই দেবী উপন্যাসটি। চক্রের সন্ধানে পুলিশ রয়েছে, একজন অদ্ভুত ধরনের মানুষ, এসব নিয়েই দেবী উপন্যাসটি আমার মানে যতটুকু ব্লার্ব পড়ে মনে হয়েছে আর কি। এবং কোথাও না কোথাও এখানেও ইতিহাস রয়েছে, আর ইতিহাস আশ্রিত উপন্যাস শাশ্বতধর বড় ভালো লেখেন। কাজে আমি ওনার নাম যখনই দেখি সেই বইটা সংগ্রহ করার চেষ্টা করি আর কি। আম, মনে হয় এই বইটাও খুবই ভালো হবে। এবার আসছি একদম আনকোর একজন লেখকের লেখা নিয়ে, চম্বলের মঙ্গল কথা। লেখকের নাম হচ্ছে সূর্যোদয় চ্যাটার্জি। এটা বেরিয়েছে দেব সাহিত্য কুটির থেকে। এর মুদ্রিত মূল্য 200 টাকা। প্রচ্ছদ দেখেছেন সৌম্যদীপ গুঁই, এবং উনি, মানে সূর্যোদয় চ্যাটার্জি, মা বাবাকে এই উপন্যাসটি উৎসর্গ করেছেন। উপন্যাসটির থিম ভীষণই অভিনব। চম্বল শান্তিপ্রিয় দামাল ছেলে, চেয়েছিল অভিনেতা হতে, কিন্তু হয়ে গেছে পাস্ট ফাইন্ডার লিমিটেডের ফিল্ড এজেন্ট। পাস্ট ফাইন্ডার লিমিটেডের কাছে রয়েছে টাইম মেশিন। চম্বলের কাছে টাইম মেশিনে করে অতীতে গিয়ে হারানো সম্পদ উদ্ধার করা। সেই কাজে কখনো যেতে হয় নবাবের হেঁসেলে, তো কখনো ব্রিটিশ পুলিশের ঘাঁটিতে, কখনো মধ্যরাতে শ্মশানে, তো কখনো হাইকোর্টের এজলাসে। সঙ্গে থাকে 1/1 টিম লিডার প্রত্যুষ, এজেন্ট পল্টন আর রিসার্চের অহনা। কিন্তু কাজটা চম্বলের পছন্দ নয়, কারণ অতীত বড় গোলমেলের সময়। লেখকের পরিচিতিটাও শেষ দিকে ব্লার্বে দেয়া রয়েছে। উনি কলকাতায় জন্মেছেন, বড় হয়েছেন, আর বড়দের জন্য নাকি উনি দেশ পত্রিকার গল্প লিখেছেন, যদি আমার পড়া হয়নি। ইংরেজি কল্পবিজ্ঞান উপন্যাসও লিখেছেন তিনি। এখানে যেটা আমার মনে হচ্ছে যে দুটো উপন্যাসের সংকলন এটা। একটি হচ্ছে নবাব মঙ্গল, আর একটি হচ্ছে কলিকথা। খুবই অভিনব থিম, ব্লাবটা শুনেই হয়তো বুঝতে পারলেন আপনারা। টাইম মেশিন, এই জিনিসটা আমি সবসময় ফ্যাসিনেট করেছে ছোটবেলা থেকে। সেটা নিয়ে বাংলায় এরকম একটা উপন্যাস, দেখতে হবে কতটা অভিনবত্ব রয়েছে এই উপন্যাসগুলোতে। অবশ্যই পড়ে আপনাদের জানানো। রামু মুখোপাধ্যায় আহ, একজন বর্ণময় অভিনেতা, একজন বর্ণময় চরিত্র অফ স্ক্রিনও। ওনাকে আমরা সোনার কেল্লার মন্দার বোস হিসেবে চিনি। ফটিক চাঁদের হারুন চরিত্রেও তিনি একটি আলাদা মাত্রা দিয়েছিলেন। এছাড়া সত্যজিৎ রায়ের অন্যান্য
সিনেমাতেও ফাটিয়ে অভিনয় করেছেন তিনি। সত্যজিৎ রায় বলতেন যে কামুকে নিয়ে একটা পুরো বই হয়ে যায়। অথচ আশ্চর্যের ব্যাপার এতদিন ওনাকে নিয়ে কেউ কোনো বই লেখেননি। সেই কাজটাই করেছেন দীপায়ন ভট্টাচার্য। এটির নাম হচ্ছে 'ম্যাজিক হলেও সত্যি'। এটি হচ্ছে কামু মুখোপাধ্যায়ের একটি বায়োগ্রাফি বলতে পারেন, জীবনী বলতে পারেন। দ্বীপ প্রকাশন এটি প্রকাশ করেছে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে ৳২৭৫। এর প্রচ্ছদ হচ্ছে দিবাকর চন্দের আঁকা। এটি মুখোপাধ্যায়কে নিয়ে দুটো বই বেরিয়েছে। একটি বিচিত্রপত্র থেকেও বেরিয়েছে, একটি এই বইটি বেরিয়েছে দ্বীপ প্রকাশনা থেকে। আমার এই বইটি তথ্যে বেশি ঠাসা বলে মনে হলো, সেজন্য আমি এই বইটি নিয়েছি। তবে বিচিত্রপত্রের বইটিও যথেষ্ট ভালো। সেখানে বেশ কিছু রেয়ার ছবি রয়েছে, সন্দীপ রায়ের স্মৃতিচারণ রয়েছে কামু মুখোপাধ্যায়কে নিয়ে। এখানেও বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি রয়েছে। সন্দীপ রায়, সত্যজিৎ রায়ের সঙ্গে বংশী চন্দ্রগুপ্ত, মানে সোনালী দিনের সোনালী ছবি যাকে বলে। নায়ক ছবির প্রীতিশ সরকারের গেটআপে কাবু মুখোপাধ্যায়, শুটিং এ এই ধরনের রেয়ার ছবি রয়েছে এবং এর কাভার পিকচারটা আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে সোনার কেল্লায় মন্দার বোস যে রাজস্থানী ছদ্মবেশে ফেলুদার উপর নজর রাখছিল সেই ছবিটি। সব মিলিয়ে একটি বর্ণময় বই হতে চলেছে আক্ষরিক অর্থে। পড়ে নিশ্চয়ই জানাবো। এরপরে যে বইটির কথা বলবো তার নাম হচ্ছে 'খয়েরি ফিতের ফাঁস', লেখক দেবাঞ্জন মুখোপাধ্যায়। এটি প্রকাশ করেছে বসাক বুক স্টোর। এর মুদ্রিত মূল্য ৳400 এবং এর প্রচ্ছদ এঁকেছেন কুশল ভট্টাচার্য। উৎসর্গ করা হয়েছে নিউজ ডেস্কের সেই সকল সহযোদ্ধাকে বাইলাইনের মোহকে উপেক্ষা করে যারা প্রতিদিন নিজেদের উজাড় করে দেয় আকর্ষণীয় হেডলাইন গড়ে তুলতে। আহ, দেবাঞ্জন মুখোপাধ্যায় একজন সাংবাদিক এবং সেখান থেকে উনি লেখক হয়েছেন, অনেক বিখ্যাত লেখকের মতনই। এবং উনি আমার অত্যন্ত প্রিয় একজন লেখক। ওনার বেশ কিছু বই আমার অত্যন্ত প্রিয়, যেমন মায়াবিনীর ম্যানিকুইন একটা বই রয়েছে, রোবেনচে একটি বই রয়েছে, অধিনায়ক বলে একটি বই রয়েছে। এই বইগুলো আমার ভীষণই প্রিয় এবং ওনার লেখা একটা নিজস্ব স্টাইল রয়েছে, একটা নোন অ্যান্ড ননসেন্স অ্যাপ্রোচ রয়েছে। অপ্রকাশিত ছবি, কি করে ভুলে যাব, অপ্রকাশিত ছবি একটি অত্যন্ত ভালো উপন্যাস। প্রত্যেকটি উপন্যাসের মধ্যে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা বড় ভূমিকা থাকে এবং এই উপন্যাসগুলো পড়তে আমার তো চমৎকার লেগেছে এখনো অব্দি। ওনার কোনো উপন্যাসই আমার অ্যাভারেজের নিচে বলে মনেই হয়নি। হয় ভালো, না হলে খুব ভালো। সেজন্য আশা করছি যে এই উপন্যাসটিও সেরকমই ভালো হবে। নাম খয়েরি ফিতে কেন? কারণ যে আগেকার দিনে ক্যামেরার যে নেগেটিভ গুলো হতো সেগুলো খয়েরি রঙের হতো। সেজন্যই হতো এটার নাম খয়েরি ফিতের ফাঁস। যখন প্রচ্ছদেও এই রিল রয়েছে সেটাকেই আমি গেস করছি। আ আ দুর্দান্ত একটি ইনভেস্টিগেটিভ সোশিও পলিটিক্যাল থ্রিলার আবার পাবো আশা করছি। এই বইটা আমার মনে হয় থ্রিলার প্রেমীদের জন্য অবশ্য পাঠ্য একটি বই। বইটি দ্বীপ প্রকাশন থেকে বেরোনো সবচেয়ে হাইপড বই আমার মতে এবছর। দেবায়তী মুখোপাধ্যায় এবং গৌতম ভট্টাচার্যের লেখা 'দুঃসাহসের ইজারা'। আহ যৌথ ভাবে লেখা কোনো উপন্যাস অনেক ক্ষেত্রে খুব রিস্কি হয়ে যেতে পারে যদি তাদের লেখার স্টাইল না মেলে। কিন্তু এখানে যে দুজন লেখক মিলে এই উপন্যাসটি লিখেছেন, দুজনের লেখাই আমার ভীষণ প্রিয় এবং দুজনেই খুবই প্রতিষ্ঠিত লেখক এবং লেখিকা। গৌতম ভট্টাচার্য একজন সাংবাদিকতার ক্ষেত্রে লেজেন্ড এবং দেবায়তী মুখোপাধ্যায়ও রুদ্রপ্রিয়ম সিরিজের জন্য এবং তার ঐতিহাসিক নভেলগুলোর জন্য, উপন্যাসগুলোর জন্য যথেষ্ট জনপ্রিয় একটি নাম। দুজনে মিলে যখন একটি বই লিখেছেন, যে বই ব্যাংকিং সেক্টর নিয়ে লেখা, যে বইয়ের মধ্যে থ্রিল রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, আহ, কিছুটা পলিটিক্সও রয়েছে, সে বই দুর্দান্ত না হয়ে যায় না। বইটির প্রচ্ছদ স্বর্ণাভ বেরা, ভেতরের ছবি এঁকেছে শুভ্র বলে একজন। আমি এখন এই ছবিগুলো দেখছিলাম, ছবিগুলো ভীষণ সুন্দর ছবি। দেখুন, অয়েল পেন্টিং এ আঁকা এরম মনে হচ্ছে দেখে ছবিগুলোকে। যদিও বা ডিজিটালি আঁকাও হতে পারে, কিন্তু দেখতে অয়েল পেন্টিং এর মতো লাগছে। ভীষণ সুন্দর ছবি। প্রোডাকশন তো অসাধারণ। আর পেছনে লেখা রয়েছে রুদ্ধশ্বাস, এক ইনভেস্টিগেটিভ থ্রিলার যার প্রতিটা পৃষ্ঠায় রয়েছে টান টান উত্তেজনা, রোমাঞ্চ, আর্থ-সামাজিক অসহায়তা মিশ্রিত ভয়। ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রেক্ষাপটে লেখা এই পুলিশি তদন্তভিত্তিক থ্রিলারে উন্মোচিত হয়েছে বিস্ময়, প্রতারণা ও শিহরণ। বইটির পৃষ্ঠা সংখ্যা 272 এবং প্রোডাকশন অত্যন্ত ভালো।
এই বই তো কি বলবো, মাস্ট রিড হবেই। এবং আম যদিও বললাম যৌথভাবে উপন্যাস লেখাটা কিন্তু রিস্কি। কিন্তু আমার মনে হয় দিস অ্যাজ আ রিডার দিস ইজ ওয়ার্থ টেকিং আ রিস্ক। এরপর যে বইটি দেখাবো সেই বইটি একটি এভারগ্রিন বই। এটিও একটি এভারগ্রিন ক্লাসিক। নারায়ণ দেবনাথের লেখা 'হাঁদা বোধা ফিরে এলো'। আ 'হাঁদা বোধা' আবার দেবসাহিত্য কুটির থেকে ছাপা হচ্ছে এবং এবার সেই অরিজিনাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেভাবে আমরা পড়তে অভ্যস্ত ছোট থেকে, সেই অরিজিনাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাটে ছাপা হয়ে এই সংকলনটি বেরিয়েছে। এছাড়া 'হাঁদা বোধা' সমগ্র রয়েছে, বাটুল সমগ্র রয়েছে দেবসাহিত্য কুটিরতে, কিন্তু সেগুলো কালার করা। সেগুলো খুবই প্রশংসনীয় কাজ, কিন্তু আমার যেন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা এই দু রঙের ছবি বা বাটুল দি গ্রেটের ওই তিন রঙের ছবি, সেগুলো আমার কেন জানি বেশি প্রিয়। যদিও এগুলোকে কিছুটা ফটোশপ দিয়ে এনহ্যান্স করা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই, দেখতে ভালোই লাগছে। যদিও এগুলোকে ফটোশপ দিয়ে এনহ্যান্স করা হয়েছে কিছুটা, কিছুটা ফিল্টারিং করা হয়েছে, কিন্তু সেই পুরোনো আমেজটা কিন্তু রাখা হয়েছে। এটা আমার বড় ভালো লেগেছে। এর প্রচ্ছদ দেখেছেন ইন্দ্রনীল ঘোষ, মুদ্রিত মূল্য 400 টাকা। এবং এই বই নিয়ে কি বলবো বলুন, মানে এই বই সবারই ছোটবেলার একটা গুরুত্বপূর্ণ অংশ। যারাই বাংলা বই পড়েন, যারা বাংলা বই পড়তে ভালোবাসেন, তাদের অনেকেরই হাতে খড়ি হয়েছে এই হাদাবোদা পাঠক দেখতে। আহ এদেরকে অস্বীকার করব কি করে? তার সঙ্গে আমার ট্রেন জার্নি বা ট্রেনে করে কলকাতায় আসা, আমরা এনজিপি থেকে ট্রেনে উঠতাম, কলকাতায় আসতাম, সেই স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে। সেই স্মৃতিগুলো রোমন্থন করার জন্যই মূলত এই সংকলনটি কেনা। এটা পড়ে রিভিউ হয়তো দেব না, কিন্তু এটা পড়ে নস্টালজিয়ায় অবশ্যই ডুবে যাব। চাঁদ, সমজা দাসের লেখা একটি গল্প সংকলন। এর মধ্যে রহস্য গল্প রয়েছে, আবার অলৌকিক গল্পও রয়েছে। সমজা দাস আমার খুবই প্রিয় একজন সাহিত্যিক। আপনারা এখন এতদিনে জেনেই গেছেন। ওনার বেশ কিছু বই আমি রিভিউ করেছি এবং ওনার যা বই বেরোয় আমি সংগ্রহ করার চেষ্টা করি। কারণ আস্তে, আস্তে উনিও কিন্তু একজন ভার্সেটাইল লেখিকা হয়ে উঠছেন। ওনার কলম ক্রমশই জোরালো হয়ে উঠছে। কি বলবো, আমি পাঠক হিসেবে এই জোরালো থেকে আরো জোরালো হওয়ার একজন নীরব সাক্ষী বলতে পারেন। এই যে গল্পগুলি হয়তো বিভিন্ন পত্র-পত্রিকায় বেরিয়েছিল, সেগুলোকে একসঙ্গে করা হয়েছে। গল্পগুলোর নামে অভিনবত্ব আছে। অভিশাপ, রক্তচাঁদ, মাকড়সা, সমীকরণ, মরণেরে তুহু মোমো, সড়গড়ল, কালনিশি, যূথিগন্ধা, বিন্যাস, গেম প্ল্যান। এর মধ্যে ৩-৪টে গল্প এদিক ওদিক আমি পড়েছি এবং প্রত্যেকটি গল্পই খুব হাই কোয়ালিটির। আহ লেখিকার লেখা একটি ভূমিকা রয়েছে। প্রচ্ছদ এঁকেছেন সন্তু কর্মকার এবং ভেতরে অলঙ্করণ রয়েছে। অলঙ্করণগুলো আশিস ভট্টাচার্যের করা। এই ধরনের কিছু অলঙ্করণ রয়েছে। বইটি প্রকাশ করেছে শব্দ প্রকাশন এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে ৩০০ টাকা। শেষ করব যে বই দুটো দিয়ে, সেই বই দুটোর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি অমর বই, যেটি আমি বিশ্বভারতী থেকে এবার সংগ্রহ করেছি। এই দুটি বই লজ্জার সঙ্গেই বলছি কিছুটা, এই দুটো বই আমার পড়া ছিল না। যদিও রবীন্দ্র রচনাবলী আমাদের বাড়িতে ছিল, কিন্তু সেটা আহ, যে খণ্ডে এই বইগুলো ছিল সেগুলো আহ, কোনো কারণে নষ্ট হয়ে গেছে। সেজন্য আলাদা করে এই বইগুলো কিনলাম। যদিও ভবিষ্যতে ইচ্ছে আছে একটা গোটা সেট রবীন্দ্র রচনাবলী কেনার বা গল্পগুচ্ছ কেনার। এই বইটির নাম বউ ঠাকুরানীর হাট। সবাই জানেন, এ থেকে নরেশ মিত্তির সিনেমা বানিয়েছিলেন। খুব ইয়াং উত্তম কুমারকে আপনারা সেই সিনেমায় দেখতে পাবেন। এই বইটির মূল্য ৮০ টাকা। চিরকুমার সভা, চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি আহ দমফাটা হাসির নাটক এবং মানে এটা পড়লে বোঝা যায় যে উনি সময়ের থেকে কতটা এগিয়েছিলেন, ওনার ভাবনা চিন্তা সময়ের থেকে কতটা এগিয়েছিল। তাই সংগ্রহ করার জন্যই মূলত এটি কিনলাম। এই বইটির মূল্য হচ্ছে ৮৫ টাকা। তো এই ছিল আমার মেগা বুক হল পার্ট 2। পার্ট 1 এর থেকে এটা ভালো হয়েছে নাকি পার্ট 1টা বেশি ভালো ছিল জানি না। আমি তো যে বইগুলো হাতের কাছে আসছে সেগুলো নিয়েই একটা একটা করে আপনাদের বলছি। যে ব্যাগে যে বই পাচ্ছি সেগুলোকে একসঙ্গে জড়ো করছি আর বলে যাচ্ছি। এখানে আমি আরো বেশি বই নিয়ে আরো কম সময়ের মধ্যে বলার চেষ্টা করেছি। কেমন লাগলো নির্দ্বিধায় জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় কিন্তু থাকবো।
আহ, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরো বুক হল দেখার জন্য, আরো বইয়ের রিভিউ দেখার জন্য। আহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ। টাটা।